মিঠির সংসার ভাঙার জন্য কৃষাণুর বাড়িতে সে রিপোর্ট পাঠিয়েছে বর্ষা। একথা জানতে পেরে বর্ষার গলা চেপে ধরে তাকে উচিত শিক্ষা দিল কমলিনী। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে এক্ষুনি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কৃষাণুর মা এবং বাবা বলে ওঠে, আপনারা তো আমাদের অসহায়ত্বের একটা সুযোগ নিয়েছেন, সকল কিছুই আমরা মেনে নিয়েছিলাম। আমরা আমাদের প্রতিবেশী সমাজ সকলকে উপেক্ষা করে আপনাদের বাড়ির মেয়েকে আমাদের বাড়ির বউ করে এনেছিলাম। আপনাদেরকে আমরা আগেই বলেছিলাম আমরা কখনো মিথ্যেকে প্রশ্রয় দেব না। আপনারা যা সত্যি কথা বলার বলে ফেলুন। আপনারা তো এই বিষয়ে আমাদেরকে কোনো কিছুই জানাননি, আপনারা লুকিয়েছেন। আপনাদের মেয়েটাকে আমাদের ছেলের ঘাড়ে চড়িয়ে দিয়েছেন। এখন কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনারা সত্যি বলছেন আর আমরা মিথ্যা বলছি? সেই রিপোর্টটা যে মিথ্যে তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? আপনারা আমাদেরকে ঠকিয়েছেন, আমাদের অসহায়ত্বের একটা সুযোগ নিয়ে আমাদের ছেলেটাকে শেষ করে দিয়েছেন। মিঠি তখন তার মাকে বলে, মা আমি এখানে এক মুহূর্ত আর থাকবো না। যেখানে তোমাকে অপমান করা হবে, নতুন কাকুকে অপমান করা হবে, সেখানে এক মুহূর্ত আমি থাকতে চাই না। তারা কোনোভাবেই আমাকে আর মেনে নেবে না, সেটা খুব ভালো করে আমি বুঝতে পারছি। কমলিনী তখন বলে, মা এসব কথা কেন বলছিস? কি বলছিস তুই একবার ভেবে দেখেছিস? তোদের বউ ভাত অনুষ্ঠান এখনও হয়নি, তার মধ্যে তুই এরকম কথা কেন বলছিস? মিঠি তাহলে কিচ্ছু করার নেই মা, যেটা বাস্তব সেই কথাটুকু আমাকে বলতে হবে। নতুন তখন কৃষাণুর বাবা এবং মাকে বলে, আপনারা সবটা জানতেন না এরকম একটা ঘটনা ঘটতে পারতো? আর এরকম ঘটনা ঘটেনি। আমরা প্রথমে গিয়েছিলাম ডক্টরের কাছে, এরকম একটা রিপোর্ট এসেছিল, পরবর্তীতে সেই রিপোর্টটা বদলে গিয়েছে। তাতে দেখা গিয়েছে একটা সিস্ট হয়েছে। সেটা খুব ভালো করে কৃষাণু জানে। কৃষাণু তো ডক্টর, কৃষাণুকে এই বিষয়টা জানতো না। কৃষাণু এটা কিন্তু খুব খারাপ করছো, বাড়িতে এনে আমাদেরকে অপমান করছো। আমাদের মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করার দায় কিন্তু তোমাকে নিতে হবে। কৃষাণু বলে, আমার জীবনটা যে নষ্ট হলো, মিঠি আমাকে ঠকায়নি, ঠকিয়েছেন আপনারা পুরো পরিবার। এই বিষয়টা আমার কাছ থেকে লুকিয়েছেন। এতক্ষণে আমি বুঝতে পারছি সেদিন আপনারা গাইনোকোলজিস্টের কাছে গিয়েছিলেন। আপনি নাকি অসুস্থ, তার কাছে গিয়েছেন, অথচ মিঠিকে দেখানোর জন্য গিয়েছিলেন। আমি সবটাই এখন বুঝতে পারছি পরিষ্কার করে। আমার সঙ্গে এই কথাটা বললে কি এমন হয়ে যেত, আমি ভেবে দেখতাম তখন কি একটা করা যায়। হ্যাঁ, আমি জানতাম এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনারা যে আমার কাছ থেকে এটা লুকাবেন কখনো আমি কল্পনা করিনি। মিঠির এরকম একটা ঘটনা আমার পুরো পরিবার মেনে নিয়েছে। হয়তোবা এই কথাটা জানলেও আমার পরিবার মেনে নিত, আমি একটা কিছু করতাম, কিন্তু আপনারা যে আমাদের কাছ থেকে এত বড় একটা সত্যি লুকিয়েছেন, তারপর আর কোনোভাবেই মেনে নেওয়ার প্রশ্নই আসে না। এ কথাগুলো বলার পর তখনই কমলিনী এবং নতুন বলে ওঠে, আপনাদেরকে আমি ভেবেছিলাম বহুত উদার মনের মানুষ, কিন্তু আপনারা আসলে কতটা নিচু মনের সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। কৃষাণুর বাবা মা বলে, হ্যাঁ এখন তো আপনার মেয়েকে মেনে নিচ্ছি না, আর সেই জন্য এই কথাগুলো বলছেন। কে মেনে নিবে? কৃষাণু বলে, দেখুন আমার বাবা মাকে অপমান করে কোনো কথা বলবেন না। আপনাদের নিজেদের দিকে একটু আঙুল তুলুন, আপনারা নিজেরা কি করেছেন। সবার কথা বাদ দিলাম, মিঠি তুমি তো আমার কাছে বলতে পারতে, তোমার সঙ্গে তো আমি সব বিষয় শেয়ার করেছি, তুমি আমার কাছে সব বিষয় শেয়ার করেছো। সামান্য একটা জিনিস কেন তুমি লুকাতে গেলে? কেন আজকে সম্পর্কটা এভাবে শেষ হতে দিলে? কৃষাণুর দিকে তাকিয়ে তখনই কমলিনী বলে, বাবা তুমি কিছু বলবে না কৃষাণু? কৃষাণু তখন বলে, আমার তো কিছু বলার নেই, আমি আর এখানে কি বলবো? যা বলার সকলেই বলে ফেলেছে, এখানে আমি আর কিচ্ছু বলতে পারবো না। যেখানে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে, আমার ইমোশনগুলো নিয়ে আপনারা খেলেছেন, পুরো পরিবারটা আমার জীবনটাকেই শেষ করে দিয়েছেন, আমার পরিবারের মান সম্মান সকল কিছু ধুলোয় মুছে দিয়েছেন। তখন বলে, মা তোমরা কি আমাকে বাড়িতে নিয়ে যাবে না, নাকি আমি অন্য কোথাও চলে যাব? নতুন তখন বলে, এসব কথা কেন বলছিস? তোর বাড়ি তুই অবশ্যই যাবি। তখন এবার মিঠি কৃষাণুর দিকে তাকিয়ে বলে, শোনো কৃষাণু, একটা কথা বলে দিচ্ছি, আমার পরিবারের উপর তুমি কোনোভাবে আঙুল তুলতে পারবে না। সবটাই তো তুমি জানতে না এরকম একটা কেলেঙ্কারি হয়েছিল, আর এই বিষয়টা জানানোর কি এমন দরকার ছিল? এই রিপোর্টটাই তো মিথ্যে, তোমরা সেটা কোনোভাবেই বুঝতে চাচ্ছ না। যেহেতু তোমরা বুঝতেই চাচ্ছ না, ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে মেনে নেবে না আমি বুঝতে পারছি, আমি থাকবো না এখানে, আমি চলে যাব, আমি আমার বাড়িতে চলে যাব। একটা কথা, হয়তোবা তুমি কোনোদিন নিজের ভুল বুঝতে পারবে, আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, কিন্তু হয়তোবা সেদিন আমি কোনোদিন আর ফিরে আসবো না। নতুন কৃষাণুর দিকে তাকিয়ে বলে, কৃষাণু এই জিনিসটা কিন্তু খুব খারাপ করছো তুমি, এভাবে কিন্তু একটা সম্পর্ক শেষ হতে পারে না, সম্পর্ক তুমি শেষ করে দিতে পারো না, তোমাদের বিয়েটা হয়ে গেছে। বোন তখন মিঠির দিকে তাকিয়ে বলে, তুমি না আসলে মিঠি কেমন ধরনের মানুষ সেটা বুঝতে পেরে গেছি, তুমি জ্যান্ত মানুষকেও মেরে ফেলতে পারো। তখনই আবার মিঠি বলে, হ্যাঁ এতক্ষণে তো তোমরা সকলেই বুঝে গেছো, কিছুক্ষণ আগেও আমাকে নিয়ে মাথায় করে রেখেছিলে আমি নাকি লক্ষ্মী মেয়ে, আর এখন এই কথাগুলো শোনার পর তোমরা এই কথাগুলো বলছো, তাই তো? বেশ, চিন্তা করো না, তোমাদের জায়গাগুলো না আমি কখনো অদল বদল করবো না, সব সময় আমার হৃদয়ে রয়েছে তোমাদের জায়গাগুলো। নতুন তখন মিঠির দিকে তাকিয়ে বলে, মিঠিমা তুই এভাবে ভেঙে পড়িস না, এই কৃষাণুর জন্য তোর জীবনটা শেষ হয়ে গিয়েছে। কৃষাণু তোমার কথা ভাবতে ভাবতে মিঠি বিদেশে যেতে পারেনি পড়াশোনা করার জন্য, ভেবেছিল একসঙ্গে যাবে, তুমি সেই স্বপ্ন দেখিয়েছিলে, কিন্তু আজকে সকলের সামনে মিঠিকে এভাবে দূরে ঠেলে দিচ্ছ সামান্য একটা বিষয় নিয়ে, এটা তোমার থেকে আমি আশা করিনি। তবে একটা কথা মিঠি, তোকে একটা কথা বলে দিচ্ছি, এখন থেকে নিজের জন্য বাঁচবি, অন্যের জন্য বাঁচতে হবে না, তুই দেখিয়ে দিবি তোর জায়গাটা,
তুই দেখে দিবি তোর কতটুকু শিক্ষা রয়েছে। আর আমি আজকে তোকে সাপোর্ট করলাম। একটা কথা কৃষাণু আমি বলে দিলাম, আজকে আমার মেয়েটা যেভাবে চোখের জলগুলো ফেলছে একদিন ঠিকই বুঝতে পারবে, সেদিন তোমাদেরকে অবশ্যই এর প্রতিদান দিতে হবে। কৃষাণুর দিকে তাকিয়ে তখন কমলিনী বলে, তা তোমার কি এটাই শেষ কথা? নতুনের দিকে তাকিয়ে তখনই আবার কৃষাণু বলে ওঠে, হ্যাঁ এটাই আমার শেষ কথা, আমি আর কোনো কথা বলতে চাই না। কৃষাণুর বাবা মা বলে, যদি কৃষাণু মেনেও নেয় আপনাদের মেয়েকে, আমরা কখনো মেনে নিতে পারবো না, আমরা এই বিয়ে কখনো মানবো না। এই কথাগুলো শোনার পর মিঠি বলে, আপনাদেরকে মানতে হবে না, আমি তো মানবো না, আমি তো বললাম আমি চলে যাবো এই বাড়ি ছেড়ে, আপনারা কেন আবার কৃষাণুকে কনভিন্স করার চেষ্টা করছেন? কৃষাণুর বোন এবং বোন জামাই তখন বলে ওঠে, দেখো কৃষাণু, এরকম একটা মেয়ের সঙ্গে যদি তুমি থাকো তোমার পুরো লাইফটাই শেষ হয়ে যাবে। মিঠি তখন বলে, লাইফ শেষ হতে হবে না, আমি আমার বাড়িতে চলে যাব, আপনারা আপনাদের মতো করে থাকুন। কৃষাণু, তোমাকে একটা কথা বলে দিয়ে যাচ্ছি, যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, তুমি ডিভোর্সের সমস্ত জিনিসপত্র রেডি করে রেখো, কোথায় কী করতে হবে সমস্তটাই করে ফেল। যখন তোমার যা কিছু লাগবে আমাকে বলে দিও, আমি তখন সেখানে সই করে দেব। কিন্তু এরকম একটা মিথ্যে সম্পর্ক নিয়ে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। মিঠি এই বলে কান্নায় ভেঙে পড়ে। মিঠি তখন সেখান থেকে তার মাকে বলে, মা চলো, এক মুহূর্ত আর এখানে থাকবো না। নতুন তো ভীষণ রকম রাখতে শুরু করে, এখানে এনে আমাদেরকে অপমান করেছেন, আমাদের বাড়ির মেয়েটাকে আপনারা শেষ করে দিয়েছেন। একটা কথা একদিন ঠিকই বুঝবেন, বুঝতে আপনাদেরকে হবেই। সেদিন হয়তোবা আমাদের বাড়ির মেয়েকে আপনারা আনতে চাইবেন, হয়তোবা সেদিন আমরা কোনোদিন আপনাদের কাছে আমাদের মেয়েকে দিব না। এই কথাটা আমি কিন্তু বলে গেলাম। কৃষাণু, কাজটা তুমি ভালো করলে না, এর প্রতিদান তোমাকে দিতে হবে। মিঠি তখন বলে, আর কত কথা বলবে তুমি? কথা বলতে হবে না, চলে যাচ্ছি। আপনাদেরকে তো আর পায়ে ধরে প্রণাম করতে পারবো না, হাত জোর করে প্রণাম করে গেলাম, হয়তোবা আমার প্রণাম আপনাদের ভালো লাগবে না। এই বলে তখন মিঠি সেখান থেকে কান্না করতে করতে দৌড়ে বেরিয়ে যায়। আর তখনই কমলিন এবং নতুন যাওয়ার আগে বলে যায়, চলে যাচ্ছি। বৌভাতের অনুষ্ঠানটাও হলো না, কোনো রীতিনীতি হলো না, বিয়েটা কিন্তু হয়েছিল, বিয়েটা সম্পূর্ণই হয়েছিল। এখন শুধু ডিভোর্সের ব্যাপার, আপনারা আপনাদের ছেলেকে অন্য কোথাও বিয়ে দিতে পারেন, ডিভোর্সের কার্যকলাপ শুরু করে দিতে পারেন। কৃষাণু, শুরু করে দাও, শুরু করে দাও। অন্যদিকে বাড়িতে সকলে অপেক্ষা করতে থাকে কখন কমলিনী ফিরবে। কমলিনী যখন বাড়িতে ফিরে তখনই নানা প্রশ্ন করতে শুরু করে, যে মিঠি কেমন আছে, মিঠি মিঠি নিশ্চয়ই ভালো আছে, এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছে। দুই ঠাম্মিও তখন বলতে শুরু করে, মিঠির ভাগ্যটা অনেক ভালো। কমলিনী কোনো কথাই বলছে না, কমলিনী একদম ভেঙে পড়েছে। কমলিনী চুপ করে বসে থাকে। তখনই ঠাম্মি বলে, কি ব্যাপার বৌমা, তুমি কথা বলছো না? মিঠির কি কোনো খবর পাওনি নাকি? মিঠি কেমন আছে? তখনই আবার কুর্চি বলে ওঠে, কি ব্যাপার বৌদি ভাই, কথা বলছো না যে? তখনই কমলিনী বলে, মিঠির মুখ থেকে শুনে নাও মিঠি কেমন আছে। মিঠি তখন বাড়িতে প্রবেশ করে, মিঠিকে দেখে সকলে খুশি হয়ে যায়। কুর্চি তখন বলে, কি ব্যাপার মিঠি, আজকে তোকে আসতে দিল, ওরা এতই ভালো? আসলে আজকে তো কাল রাত্রির দিন, তোরা তো একসঙ্গে থাকতে পারবি না, ভালোই হয়েছে, তবে কিছু নিয়ম নীতি ছিল না, তারপরও তোকে আসতে দিল, সেটাই তো বুঝতে পারছি না। মিঠিল তখন বলে, কী রে মিঠি, চুপ করে দাঁড়িয়ে রয়েছিস? তখন আবার বাবিল বলে, আমি বলেছিলাম না আমাদেরকে ছাড়া তুই থাকতে পারবি না, চলে আসলি তো। বুবলাই তখন বলে, এত কথা বলিস না, আগে ওকে একটু বসতে দে, মনে হচ্ছে একটু বুবলাই মিঠিকে ধরে সোফার মধ্যে বসিয়ে দেয়। মিঠিকে নানা প্রশ্ন করতে শুরু করে, কি ব্যাপার হঠাৎ করে তোকে আসতে দিল, অথচ এসে ভালোই করেছিস, না এসে আর কি থাকতে পারবি নাকি, আমি তো বুঝতে পেরেছি। তখনই মিঠি বলে, আমি আজকে থেকে এখানেই থাকবো। এই কথাগুলো শোনার পর বর্ষা তো মনে মনে বুঝতেই পারে আসল ঘটনা ঘটে গিয়েছে। তখনই রশ্মির সঙ্গে বসে বসে কি যেন গল্প করতে শুরু করে। এদিকে এই কথাগুলো শোনার পর প্রসন্ন বলে, আরে বুড়ি, তুই এসব কী কথা বলছিস? হ্যাঁ, তুই এখানে থাকবি মানে তুই না আসলে মজা করতে পারিস, বুঝতে পারলি তো? মিঠি তখন বলে, আমি কোনো মজা করছি না, যা বলার আমি বলেছি। এদিকে তখনই আবার রশ্মি এসে বলে, তা মিঠি, তোমাদেরকে কি এতই আপ্যায়ন করলো যে তোমাকে আবার এ বাড়িতেই পাঠিয়ে দিল? আসলে ওরা কতটা ভালো বুঝতে পারছি। তখনই বর্ষা বলে, মিঠি, কিন্তু এভাবে তো আসা উচিত হয়নি, একটা তো রীতিনীতি রয়েছে। মামুনি, তুমি কেন মিঠিকে আনতে গেলে? দু একদিন পরে আনলে হতো না? তখনই আবার কুর্চি বলে ওঠে, হ্যাঁ বৌদি ভাই, আমার তো একই কথা বলছি, কিছু নিয়ম রীতি রয়েছে, সেগুলো তো অবশ্যই মানতে হবে, তাই না? কমলিনী বলে, ওরা তো কোনো নিয়ম রীতি মানবে না, আমাদের মেয়েটাকেই তো মানবে না, ওই বাড়িতে তো আমার মেয়েকেই জায়গা দিবে না। এই কথাগুলো শোনার পর সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলছো না কি মা, কিছুই তো বুঝতে পারছি না, একটু ভেঙে বলো না। সমস্ত কিছুই বলে। মিঠি বলে, আমাকে তারা কোনোভাবেই গ্রহণ করবে না, আমি নাকি ওই বাড়ির যোগ্য বউ না, তাই আমাকে এই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তখনই বুবলাই বলে ওঠে, তার মানে এই ঘটনাগুলো নিয়ে তোকে আর কোনোভাবে মেনে নিচ্ছে না কেন? এই সম্পর্কটা হওয়ার আগে কৃষাণু সবটা জানতো না যে তোর সঙ্গে একটা ঘটনা ঘটে গিয়েছে? এখন পাড়া প্রতিবেশী নানা কথা বলছে, সেই জন্য মেনে নিতে পারছে না। আমি এবং বাবিল এক্ষুনি যাব, ওদেরকে নিয়ে মানিয়ে আসবো। মিঠি তখন বলে, তার আর দরকার নেই। তখনই বর্ষা বলে, না না, দরকার আছে, এভাবে আমাদের বাড়ির মেয়েটাকে আবার বাড়িতে পাঠিয়ে দেবে, বিয়েতে খরচা হয়েছে, একটা সারা জীবনের ব্যাপার স্যাপার রয়েছে। তখনই আবার কমলিন বলে, এসব কিছু তো তুমিই করেছো, সেই রিপোর্টটা তো তুমিই পাঠিয়েছো বর্ষা। তো বন্ধুরা, এই ছিল আপডেট।